আচ্ছা, ডিভোর্স একটা আমরা মিড টার্ম পরীক্ষার আগে ডিভোর্স একটা শুরু করছিলাম, যদিও এটা পরীক্ষা ছিল না। সেকশন 36 পর্যন্ত আমরা পড়ে ফেলছি। আজকে আমরা পড়বো, সরি, 35 পর্যন্ত পড়ছি। আজকে আমরা পড়বো হলো সেকশন 36 থেকে। আচ্ছা, প্রথমে একটু ইন্ট্রোডাকশন করে নিই যে আসলে ডিভোর্স একটা হলো এমন একটা আইন, যে আইনে আমরা রিলিজিয়ন দিয়ে ডিভোর্স করতে পারি না, তখন আমরা এই ডিভোর্স অ্যাক্টের হেল্প নিই। যেহেতু ক্রিশ্চিয়ানদের জন্য বাংলাদেশে প্রচলিত ওরকম কোনো রিলিজিয়াস ল নেই, বা রিলিজিয়াস ল এর উপর ভিত্তি করে তাদের কাজটা করা হয় না। আর যেহেতু ইংলিশরা ক্রিশ্চিয়ান ছিলেন, এই যে ব্রিটিশরা ক্রিশ্চিয়ান ছিলেন, এই জন্য তারা এই আইনগুলো অ্যাকোমোডেট করে যায়। তার মানে এখন যদি ক্রিশ্চিয়ানরা মনে করে, বাংলাদেশে প্রচলিত ক্রিশ্চিয়ানরা মনে করে তারা তাদের যে রিলিজিয়াস ল দিয়ে তাদের সবগুলো আইন, সবগুলো রিলিজিয়াস ম্যাটার যেমন বিয়ে অথবা ডিভোর্স এগুলো পরিচালনা করবে, দে ক্যান ডু ইট উইথ দ্য পারমিশন ফ্রম দ্য ম্যারেজ রেজিস্ট্রি অফিস, বাট দে হ্যাভ টু রেজিস্টার। তাদেরকে ম্যারেজটা রেজিস্ট্রেশন করতে হবে। বাট তারা যদি ইচ্ছে করে এই আইনের আন্ডারও করতে পারে। তার মানে এই আইনটা শুধুমাত্র ক্রিশ্চিয়ানদের জন্য প্রচলিত, এই কথাটা একেবারে ঠিক না। মূলত ক্রিশ্চিয়ানরা ক্রিশ্চিয়ানদেরকে টার্গেট করে এটা করা হয়েছে, এটা সত্য। বাট এট দ্য সেম টাইম কেউ যদি কোনো রিলিজিয়নে বিলিভ না করে, অথবা ম্যারিজে যদি কোনো ধরনের কমপ্লেক্সিটি থাকে, যেমন ধরেন হিন্দু এবং মুসলিমের মধ্যে যখন বিয়ে হয়, অথবা এমন কোন রিলিজিয়নের মধ্যে ইন্টার রিলিজিয়নে বিয়ে হয়, যে বিয়েটা আসলে কোনো রিলিজিয়নের সাথে অ্যাডজাস্ট করানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ডিভোর্স অ্যাক্টের হেল্প নিতে পারি। তাহলে আমরা মূলত বলতে পারি এই আইনটা ব্যবহার হয় মূলত ক্রিশ্চিয়ানদের জন্য, এবং যারা মুসলিম বা অন্য কোনো মুসলিম, হিন্দু, কি বলে, জৈন, ওই ধর্মে বিলং করে না, সেই ক্ষেত্রে এই ডিভোর্স একটা প্রচলিত। আমরা এর আগে দেখছি ডিভোর্সটা কি কি কারণে হয়। মূলত এই আইনের আন্ডারে যে ডিভোর্সের গ্রাউন্ড গুলো আমরা অন্য আইনেও, বা মুসলিমদের প্রচলিত যে রিলিজিয়াস বিধিবিধান আছে, হিন্দুদের জন্য প্রচলিত যে রিলিজিয়াস বিধিবিধান আছে, অলমোস্ট সিমিলার, এক দুইটা এক্সেপশন ছাড়া। আজকে আমরা, যেহেতু আমরা প্রথম দিকে পড়ে ফেলছি, ওগুলা রেকর্ড শুনলে আপনারা নিজেরা আবার রিপিট করতে পারবেন বা রিকল করতে পারবেন আসলে কি পড়িয়েছিলাম। আজকে আমরা পড়বো যে যদি এমন হয় যে ডিভোর্স হয়ে গেল, অথবা ডিজলিউশন, সেপারেশন অফ ম্যারিজের জন্য অথবা ডিজলিউশনের জন্য মামলা করলো, মামলাটা চলমান, এই যে এই সময়টাতে ওয়াইফের মেনটেনেন্স কিভাবে মেনটেন হবে। তাহলে আবার যদি এমন হয় ডিজলিউশন হয়ে গেছে অথবা সেপারেশন অফ ম্যারিজ হয়ে গেছে, এই ক্ষেত্রে ওয়াইফ অন্য কোথাও বিয়ে করে নাই, সেই ক্ষেত্রে ওয়াইফের মেনটেনেন্স কিভাবে মেনটেন হবে। এই ক্ষেত্রে আমরা বিবেচনা করলে আমরা বলতে পারি যে মূলত এলিমনি অথবা মেনটেনেন্স, মেনটেনেন্স মানে হলো ভরণ পোষণ। ভরণ পোষণ আসলে দুই ধরনের ওয়াইফের। যখন সেপারেশন অফ ম্যারিজ অথবা ডিসলিউশন অফ ম্যারিজের জন্য মামলা করা হয়, তখন এটা দুই ভাবে হতে পারে। একটা হলো মামলা চলাকালীন অবস্থায়, এটাকে বলা হয় পেন্ডেন্সি অফ দ্য সুট, মানে মামলাটা এখনো পেন্ডিং অবস্থায় আছে। পেন্ডেন্সি মানে পেন্ডিং, মানে মামলাটা এখনো সিদ্ধান্ত আসেনি। আর দ্বিতীয়টা হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিভাবে হবে। তাহলে আমরা প্রথমে আসি 36 অনুযায়ী, যে যদি মামলাটা চলমান হয় তাহলে কি অবস্থা হবে। সেকশন 36 বলছে এই মেনটেন্যান্স বা ভরণ পোষণের অধিকার ওয়াইফের সেপারেশন অফ ম্যারিজ অথবা ডিসলিউশন অফ ম্যারিজের জন্য ওয়াইফে মামলা করুক অথবা হাজবেন্ডে করুক, যেই করুক না কেন, দুই ক্ষেত্রে ওয়াইফ তার মেনটেনেন্স ক্লেম করতে পারবে মামলা চলাকালীন অবস্থায়। দ্বিতীয় হলো কতটুকু ভরণ পোষণ পাবে।
ভরণ পোষণ পাবে হলো হাজবেন্ডের ইনকামের 1/5। 1/5 মানে 5/1 ভাগ। এখন ইনকামের 5/1 ভাগ আপনি বিবেচনা করবেন কিভাবে? বিবেচনা করবেন যে মামলা শুরু হওয়ার পূর্ববর্তী 3 বছরের মধ্যে হাজবেন্ডের যে ইনকাম ছিল এভারেজ, সেই এভারেজ ইনকামের 5/1 ভাগ হবে ওয়াইফের মেনটেনেন্স বাবদ দিতে হবে। তাহলে আমরা কয়টা শর্ত পাইলাম 36 অনুযায়ী? 36 অনুযায়ী প্রথম শর্ত হলো হাজবেন্ডই সেপারেশন অফ ম্যারেজের জন্য মামলা করুক, ডিসলিউশন অফ ম্যারেজের জন্য মামলা করুক, অথবা ওয়াইফ করুক, যেই করুক না কেন ওয়াইফ তার ভরণ পোষণ পাওয়ার অধিকার সবসময় অক্ষুণ্ণ থাকবে। সেকেন্ড হলো ওয়াইফ ভরণ পোষণ বাবদ হাজবেন্ডের কাছ থেকে কতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে? হাজবেন্ডের টোটাল ইনকামের 5/1 ভাগ। এই 5/1 ভাগ ডিটারমাইন করবো কিভাবে আমরা? ওই মামলা শুরু হওয়ার পূর্ববর্তী 3 বছরের মধ্যে হাজবেন্ডের ইনকাম কেমন ছিল সে এভারেজ ইনকামের উপর ভিত্তি করে আদালত সেটা ডিসাইড করবে। লাস্ট কন্ডিশন হলো এই যে ভরণ পোষণ দিতে হবে অথবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওয়াইফকে দিতে হবে, মামলা চলাকালীন অবস্থায় এই ভরণ পোষণের ডিসিশনটা কতদিন পর্যন্ত হাজবেন্ডকে কন্টিনিউ করতে হবে? যতদিন না পর্যন্ত ডিসলিউশন অফ ম্যারেজ অথবা সেপারেশন অফ ম্যারেজের সিদ্ধান্তটা আদালত কর্তৃক অ্যাবসুলুট অথবা কনফার্ম না হয়। তার মানে ডিসিশন অ্যাবসুলুট হওয়ার আগ পর্যন্ত হাজবেন্ডকে এই পেন্ডেন্সি অফ দ্য সুটের যে ডিসিশন, পেন্ডেন্সি অফ দ্য সুটের জন্য যে মেনটেনেন্স, এই মেনটেনেন্সটা তাকে চালিয়ে যেতে হবে। তাহলে পেন্ডেন্সির পরে কি হবে? পেন্ডেন্সির পরে এমন হতে পারে যে ডিসলিউশন হয়নি, সেপারেশন হয়নি, অথবা হয়েছে, সেটা হলো পরে। বাট এই সেকশন অনুযায়ী শুধুমাত্র মামলা চলাকালীন অবস্থায়, মামলা আদালতে পেন্ডিং আছে এমত অবস্থায় হাজবেন্ডের ভরণ পোষণ দিতে বাধ্যবাধকতা হলো সে তার ইনকামের 5/1 ভাগ দিবে, এবং এই 5/1 ভাগ নির্ধারণ হবে তার মামলা শুরু হওয়ার গত 3 বছরের মধ্যে যে অ্যাভারেজ ইনকাম ছিল। এখন আসি, এখন যদি এমন হয় যে ডিসলিউশন হয়ে গেছে অথবা সেপারেশন হয়ে গেছে, তার মানে এখন আর এই ওয়াইফ হাজবেন্ড কোনো দিন একসাথে থাকবে না, সেই ক্ষেত্রে হাজবেন্ডের ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে ওয়াইফকে কিভাবে নির্ধারণ হবে অথবা কতটুকু দিতে হবে? হাজবেন্ড শেল টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য কোর্ট secure to the wife such gross sum of money or such annual sum of money for a term not exceeding her own life। বলছে এই যে ওয়াইফকে আপনি পার্মানেন্টলি ডিসলিউশন হয়ে যাওয়ার পরে, সেপারেশন অফ ম্যারেজ হয়ে যাওয়ার পরে আপনি ভরণ পোষণ দিবেন। কতদিন পর্যন্ত দিবেন? এই ওয়াইফ যতদিন জীবিত থাকে। বাট এই ক্ষেত্রে কিছু জিনিস বিবেচনায় নিতে হবে। কি কি? নাম্বার 1, হার ফরচুন। ফরচুন, এই ফরচুন মানে কি? ফরচুন মানে হলো প্রপার্টি, মানে ওয়াইফের বিয়ের আগে অথবা বিয়ে চলাকালীন সময়ে তার ব্যক্তিগত কোনো সম্পত্তি আছে কিনা এটা বিবেচনায় নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাবিলিটি অফ দ্য হাজবেন্ড। হাজবেন্ডের কি আসলে এরকম ভরণ পোষণ দেওয়ার, পার্মানেন্টলি ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য কতটুকু আছে। নাম্বার 3, টু দ্য কন্ডাক্ট অফ দ্য পার্টিস ইফ ইট রিজনেবল। এই যে হাজবেন্ড এন্ড ওয়াইফ এই দুইজনের মধ্যে একজনের সাথে আরেকজনের আচরণ কেমন, ব্যবহার কেমন, এটাও বিবেচনায় নিতে। For that purpose may cause a proper instrument to be executed by all necessary parties। এবং এটা ঠিক করার ক্ষেত্রে আদালত নির্দেশ দিবে যে তারা একটা দলিল যাতে নিজেরা বানিয়ে নেয় যে হাজবেন্ড
পার্মানেন্টলি ওয়াইফকে কত টাকা ভরণ পোষণ দেবে। তাহলে আমরা বলতে পারি সারা জীবনের ওয়াইফের সারা জীবনের জন্য ভরণ পোষণ দেবে, কিন্তু ওয়াইফের যদি নিজের চলার মতো যথেষ্ট টাকা পয়সা থাকে, তাহলে এটা আদালত হাজবেন্ডকে বাধ্য নাও করতে পারে। আবার যদি এমন হয় যে ওয়াইফটা একদম নিডি, যে এর আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই এবং তার কোনো আশ্রয় নেই, সেই ক্ষেত্রে হাজবেন্ডকে ফুল দায়িত্ব সেপারেশন অফ ম্যারেজের পরেও, ডিসলিউশন অফ ম্যারেজের পরেও এই দায়িত্ব নিতে হবে। কিন্তু তার যদি প্রপার্টি থাকে এটা নিতে হবে। আবার যদি হাজবেন্ড উল্টা ইনেবল হয় অথবা আনএবল হয়, সেই ক্ষেত্রে হাজবেন্ডের এই ইনএবিলিটি অথবা আনএবিলিটি আদালত বিবেচনায় নিবে যে আসলে তাকে কতটুকু এই দায়ের জন্য বাধ্যবাধকতা দেয়া হয়। তাহলে মূলত কথা হলো, পেন্ডেন্সি অফ দ্য সুটের সময় কোনো অপশন নাই আসবে এবং কোনো বিবেচনা নেওয়া হবে না, সে কি পারবে কি পারবে না, ওয়াইফের কি প্রপার্টি আছে কি নেই, এগুলো কিছু বিবেচনায় নেওয়া হবে। বাট আফটার সেপারেশন অফ ম্যারেজ অর ডিসলিউশন অফ ম্যারেজ, তাকে ওয়াইফকে ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আদালত হাজবেন্ড ওয়াইফ দুজনেরই পারস্পরিক অর্থনৈতিক মানসিক তাদের মধ্যে সম্পর্ক এবং তাদের অ্যাবিলিটি আর্থিক অ্যাবিলিটিকে বিবেচনায় নেবেন। আকিফুল। স্যার এইখানে এই ক্ষেত্রে কি এক্সাক্ট কোনো সংখ্যা নাই, যেমন ওই যে এর আগের ধারাতে দেখলাম যে 1/5, এখানে কি এক্সাক্ট কোনো না, সংখ্যা আছে? না এরকম নাই। কারণ হচ্ছে এটা মূলত খুব জাস্টিফাইড একটা সেকশন বা জাস্টিফাইড একটা ধারা। এই জন্য, কারণ অলরেডি তো দে আর সেপারেটেড। এখন তাদের এই যে হাজবেন্ডকে ওয়াইফকে ভরণ পোষণ দেওয়ার জন্য যে বাধ্যবাধকতা দেওয়া হলো, এটা দেওয়া হলো এই জন্য যাতে করে আফটার দ্য সেপারেশন অফ ম্যারিজ অথবা ডিসলিউশন অফ ম্যারিজ ওয়াইফ এরকম কোনো অবস্থায় না পড়ে যায় যে তার আর জীবন যাপনই অসম্ভব হয়ে গেছে, এরকম যেন না হয়ে যায়। এই তাহলে জন্য এক্ষেত্রে মূলত, স্যার হাজবেন্ড ইচ্ছা মানে নিজের ইচ্ছা মতো একটা কিছু দেবে নাকি দুজন মিলে ঠিক করে নেবে এরকমটা? না না, আদালত বলে দিবে কিভাবে ঠিক করতে হবে, আদালত গাইডলাইন দিয়ে দিবে। জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? এই সেকশনটা আরো আছে। ইন এভরি সাচ কেস the court may make an order on husband for payment to the wife of such monthly or weekly sums for her maintenance and support as the court may think reasonable. প্রত্যেক ক্ষেত্রে কোর্টে ঠিক করে দেবে এই যে মান্থলি বা উইকলি ওয়াইফকে হাজবেন্ড ভরণ পোষণ বাবদ কতটুকু দেবে এবং কতটুকু, ততটুকুই উনি আদালত অর্ডার করবেন যতটুকু আদালত রিজনেবল মনে করে বা করবে, provided that if the husband afterwards from any cause becomes unable, মানে আগে ডিসিশন হয়েছে, আদালত ডিসিশন দিচ্ছে সে দিবে এবং হাজবেন্ডের অবস্থাও খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে ওয়াইফ হাজবেন্ড আর ভরণ পোষণ দিতে সক্ষমতা রাখেন না, সেক্ষেত্রে আদালত কি করবেন? ইট শ্যাল বি লফুল ফর দ্য কোর্টস টু ডিসচার্জ, তা এটা আদালতের জন্য আইনগতভাবে যৌক্তিক হবে হাজবেন্ডকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার। অথবা যদি এমন হয় যে ওয়াইফের আসলে এই হাজবেন্ড থেকে কিছু না পাইলে তার নিজের চলার আর কোনো রাস্তা নাই, সেক্ষেত্রে আদালত অর্ডারটাকে মডিফাই করে, যেমন ধরেন আগে দিত ইনকামের 5/1 এখন দেব ইনকামের হয়তো 10/1। অথবা আদালত টেম্পোরারিলি এই আইন আদেশটাকে কি করবে? সাসপেন্ড করবে। সাসপেন্ড মানে স্থগিত রাখবে, যে উনি একটা চাকরি ছিল, এই চাকরিটা ওনার চলে গেছে, আর একটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত উনি ওয়াইফকে কোনো ভরণ পোষণ দেবে না। তাহলে এই যে সাসপেন্ড যদি করে, তাহলে আবার এটা শর্ত কি? শর্ত হলো যখনই আবার ওনার সিচুয়েশনটা ভালো হয়ে যাবে, তখনই আবার তার দায়িত্বটা, এই ভরণ পোষণ দেওয়ার দায়িত্বটা আবার রিভাইভ করে, রিভাইভ দ্য সেম অর্ডার হোলি অর ইন পার্ট as to the court seems fit,
আদালত যদি মনে করে পরবর্তীতে এই সিদ্ধান্তটা আবার পুনরুজ্জীবিত করবে, পুনর্বহাল করবে, আদালত সে অর্ডার দিতে পারে। অ্যাকর্ডিং টু সেকশন 38, 38 বলছে হাজবেন্ড যে ওয়াইফকে ভরণ পোষণ দেবে, এই ভরণ পোষণ যে সবসময় ওয়াইফের হাতে গিয়ে দিতে হবে, নট নেসেসারি। ওয়াইফ যদি কোনো ট্রাস্টি নিয়োগ দেয় তার পক্ষে, হাজবেন্ড তাকে দিলেও চলবে, অথবা হাজবেন্ড তাকে দেওয়ার জন্য আদালত অর্ডার দিতে পারে। তার মানে হাজবেন্ড আদালত যেভাবে অর্ডার করবে ঠিক সেভাবেই করতে হবে। এটা বলার কোনো সুযোগ নাই আমি শুধুমাত্র যার মেনটেন্যান্স তাকেই দিব, আমি অন্য কোনো মানুষের কাছে দেব। এখন ওই ব্যক্তি যদি ট্রাস্টি থাকে, ওই ব্যক্তিকে দেখভাল করার জন্য, ওই ব্যক্তিকে টেক কেয়ার করার জন্য যদি কোনো ট্রাস্টি নিয়োগ প্রাপ্ত থাকে আদালত কর্তৃক, অথবা ওই ব্যক্তি নিজে নিয়োগ দেয়, ওয়াইফ নিজে নিয়োগ দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই ওই ট্রাস্টিকে হাজবেন্ড ওই টাকা বা মেনটেন্যান্সের টাকা দিতে বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে বাধ্য। In all cases in which the court makes any decree or order for alimony, it may direct the same to be paid either to the wife herself or to any trustee on behalf to be approved by the court. তাহলে ট্রাস্টি কি হতে হবে? আদালত কর্তৃক অ্যাপ্রুভড হতে হবে। হঠাৎ করে নর্মালি চলাফেরা করছে, প্রতিদিন প্রতি মাসের বা মান্থলি বা উইকলি টাকা নিচ্ছে হাজবেন্ডের কাছ থেকে ওয়াইফ, হঠাৎ করে বলছে আমি ট্রাস্টি নিয়োগ দিছি, আমার ট্রাস্টির হাতে দিয়ে দেন, এরকম বলার সুযোগ নেই। অফকোর্স ইট শুড বি অ্যাপ্রুভ বাই দ্য কোর্ট। কারণটা কি? এরকম হঠাৎ করে বলতে পারবে না কেন, বা আদালতের অ্যাপ্রুভাল ছাড়া বলতে পারবে না কেন? কারণ এমনও তো হতে পারে যে হাজবেন্ড ডিজলিউশন অফ ম্যারিজ হওয়ার পরে অথবা সেপারেশন অফ ম্যারিজের পরে উনি মেনটেন্যান্স দিয়ে যাচ্ছেন ওয়াইফকে আদালতের নির্দেশ ক্রমে, কিন্তু ইন দ্য মিন টাইম ওয়াইফ অন্য একজন হাজবেন্ডকে বিয়ে করে ফেলছে। এখন ওই হাজবেন্ডের ঘরে সে খুব মানে ভালো সুখে আছে, আর আগের হাজবেন্ডের কাছ থেকে মাসে মাসে টাকা পাচ্ছে। তার মানে এটা নিচ্ছে জাস্টিফাইবল হবে না। তার মানে কেউ যদি এরকম ট্রাস্টি থাকে, অবশ্যই আদালতের মাধ্যমে সেটা অ্যাপ্রুভ হতে হবে আসলে এই ব্যক্তি কি এই মহিলার ট্রাস্টি না অন্য কেউ, যাতে করে আগের হাজবেন্ড কোনোভাবেই আনজাস্টিফাইবল কোনো কিছু করতে বাধ্য না হয়। এই জন্য এটা অ্যাপ্রুভ, আদালত কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে। এবং may impose any terms and restriction which to the court seems expedient। এবং এই অ্যাপ্রুভড হওয়ার ক্ষেত্রে আদালত কিছু কন্ডিশনও দিয়ে দিতে পারে, যে এই যে আপনি ট্রাস্টি নিয়োগ করবেন, ট্রাস্টির কি কি শর্ত থাকতে হবে, যেমন ট্রাস্টি কি বয়সের হতে হবে, ট্রাস্টির একাডেমিক যোগ্যতা কি হতে হবে, ট্রাস্টির সামাজিক স্ট্যাটাস কেমন হতে হবে। যেমন ধরেন বলে দিল যে ট্রাস্টি হতে হবে একজন অবসরপ্রাপ্ত বিচারক, অথবা বলে দিল যে ট্রাস্টি হতে হবে একজন অবসরপ্রাপ্ত ফার্স্ট গেজেটেড সরকারি কর্মকর্তা, অথবা বলে দিল ট্রাস্টি হতে হবে সুপ্রিম কোর্টের 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজন লয়ার। তার মানে কি? তার মানে যাকে তাকে আপনি ট্রাস্টি নিয়োগ দিতে পারবেন না। যে লোকটাকে আপনি ট্রাস্টি নিয়োগ দিলেন, এই লোক যদি ট্রাস্ট উদ্দিন না হয়, তাহলে আদালত অ্যাপ্রুভ করবে না। আপনার ট্রাস্টি ট্রাস্টি থাকতে পারে, বাট ট্রাস্টি যদি ট্রাস্ট উদ্দিন না হয়, বিশ্বাসযোগ্য মানুষ না হয়, আদালত সেটা অ্যাপ্রুভ নাও করতে পারে। এই জন্য আদালত কিছু রেস্ট্রিকশন দিয়ে দিবে। আপনি যে এই ট্রাস্টি নিয়োগ করবেন, এই ট্রাস্টি যে আপনার বিবাহিত হাজবেন্ড না, এটা কিভাবে বিশ্বাস করবে? এই জন্য এমন লোককে ট্রাস্টি নিয়োগ দিতে হবে যে আদালতের কাছে বিশ্বাসযোগ্য, যে শুধু মহিলা বা ওই ওয়াইফকে, আমার ওয়াইফের কথা না, যিনি ট্রাস্টি নিয়োগ প্রাপ্ত হয়েছেন উনিও এতটাই বিশ্বাসযোগ্য মানুষ যে উনি নিজেও মিথ্যা কথা বলতে পারেন না, বা আনট্রাস্টদি বা আন কি বলে ডিসস্যাটিসফ্যাক্টরি কোনো কথা বলবেন, এটা আদালতের মনে হতে পারে। যেমন ধরেন আমরা কোনো একটা যখন কোনো হাঙ্গামা হয়, কোনো
কোনো বা রাজনৈতিক অথবা বড় দুর্ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা বলি বিচার বিভাগীয় তদন্ত হোক, পুলিশের তদন্ত আমরা বিশ্বাস করি না। এটা শুধুমাত্র বোঝার জন্য বলছি, কারো ফ্যামিলির কেউ পুলিশ থাকলেও ডিউ রেসপেক্ট বলছি, শ্রদ্ধা রেখেই বলছি। তো এই যে বলে পুলিশের উপর বিশ্বাস করি না আমরা, আবার বলে বিচার বিভাগীয় তদন্ত, কেন? তার মানে বিচার বিভাগীয় লোকদেরকে মানুষ একটু বেশি বিশ্বাস করে। এখন পুলিশকে কেন বিশ্বাস করে না বা অন্য কি, এটা অন্য কথা। বাট এই যে দাবিটা, এই দাবিটা উঠে হলো বিশ্বাসযোগ্যতার জন্য। মানুষ মনে করে বিচার বিভাগীয় তদন্ত হলে বা সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক কর্তৃক যদি কোনো বিচারপতি কর্তৃক যদি কোনো তদন্ত হয়, তাহলে ওই তদন্তটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। এটা মানুষ মনে করে, অনেক সময় দাবি করে। ঠিক একইভাবে আদালত এরকম কিছু কন্ডিশন দিয়ে দিতে পারে যে একজন ট্রাস্টি নিয়োগ করার ক্ষেত্রে একজন সেপারেটেড ওয়াইফের কি কি কন্ডিশন মেনটেন করে সেটা তাকে করতে হবে। And may from time to time appoint a new trustee if it appears to the court expedient to do so. এবং আদালত যদি মনে করে উনি নিজের মতো করে কোনো ট্রাস্টি নিয়োগ দেবেন, নতুন কোনো ট্রাস্টি, কারণ আগের ট্রাস্টিকে ওনার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আদালত সেটাও করতে পারে। তাহলে হাজবেন্ড ট্রাস্টিকে টাকা দেবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ওয়াইফের পক্ষে একজন ট্রাস্টিকে দিয়ে দেবে আদালতের নির্দেশক্রমে, এবং আদালতও সেই আস্থাটা রাখতে হবে এবং আদালত তার দায়িত্বটা পালন করতে হবে। কিভাবে? নাম্বার ওয়ান, তাকে অ্যাপ্রুভাল দিতে হবে। নাম্বার টু হলো আদালত যদি মনে করে কোনো টার্মস এন্ড কন্ডিশন এখানে অ্যাড করতে হবে, যাতে করে ওয়াইফ কোনো আনট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্যহীন কোনো কাজ না করে। নাম্বার থ্রি হলো আদালত যদি মনে করে ওনার নিজের মতো করে, আদালতের মতো করে কোনো লোককে ট্রাস্টি হিসাবে নিয়োগ দেয়, আদালত সেটাও করতে পারে, যাতে করে হাজবেন্ড কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে আমরা মোটামুটি ডিউরিং পেন্ডেন্সি অফ দ্য সুট অথবা পেন্ডিং সুট অফ দ্য সেপারেশন অফ ম্যারিজ অথবা ডিসলিউশন অফ ম্যারিজ, আরেকটা হলো আফটার দ্য জাজমেন্ট, আফটার দ্য ডিক্রি অফ সেপারেশন অফ ম্যারিজ অর ডিসলিউশন অফ ম্যারিজ, ওয়াইফ কি ধরনের বা কিভাবে কতটুকু বা কোন মাধ্যমে মেনটেন্যান্স পাবে এবং আদালতের ভূমিকা এখানে কি হবে, আমরা সেই জিনিসটা দেখলাম। এখন আমরা দেখব সেটেলমেন্ট। বিয়ে তো ডিভোর্স হয়ে গেছে, মানে ডিসলিউশন অফ ম্যারিজ হয়ে গেছে, বিয়ে শেষ, অথবা সেপারেশন অফ ম্যারিজ হয়ে গেছে। এমত অবস্থায় ওই হাজবেন্ড এবং ওয়াইফের যদি কোনো সন্তান থাকে, ওই সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে, ওই সন্তানদের ভরণ পোষণ কিভাবে হবে, ওই সন্তানদেরকে দেখাশোনা কে করবে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ব্যাপার হলো সেটেলমেন্টের ব্যাপার। তার মানে হাজবেন্ড এন্ড ওয়াইফ নিজেদের মধ্যে একটা সেটেলমেন্টে আসতে হবে। এই সেটেলমেন্টটা কিভাবে হবে? কোর্ট অর্ডার দিবে, ঠিক আছে, বাট হাজবেন্ড এন্ড ওয়াইফকে ঠিক করতে হবে। যেমন আমরা প্রথম দিক থেকে দেখি, whenever the court pronounces a decree of dissolution of marriage or judicial separation, যাই হোক না কেন, গ্রাউন্ডটা কি? গ্রাউন্ডটা হলো ওয়াইফের অ্যাডাল্টারি। এই গ্রাউন্ডে যদি সেপারেশন অথবা ডিসলিউশন অফ ম্যারেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে if it is made to appear to the court that the wife is entitled to any property, the court may, if it thinks, order such settlement as it thinks reasonable to be made of such property or any part thereof for the benefit of the husband or for the children of marriage or both. বলছে যদি এমন হয় যে এরকম ডিসলিউশন অফ ম্যারেজ হয়ে যাওয়ার পরে অথবা সেপারেশন অফ ম্যারেজ অ্যাডাল্টারির কারণে হয়ে যাওয়ার পরে ওয়াইফ যদি কোনো প্রপার্টি এন্টাইটেল হয়, সেই ক্ষেত্রে অর্ডার সাচ সেটেলমেন্ট অ্যাজ ইট থিংস রিজনেবল টু বি মেড ফর সাচ প্রপার্টি, সেক্ষেত্রে আদালত যেটা যৌক্তিক মনে করবে আদালত সেটা করবে, অথবা এনি পার্ট দেয়ার ফর দ্য বেনিফিট অফ দ্য হাজবেন্ড, অথবা আদালত
ওই প্রপার্টির কোনো পার্ট যদি হাজবেন্ডের বেনিফিটে দেওয়ার জন্য প্রয়োজন মনে করে, আদালত সেটাও করতে পারে, বাট আদালতের কাছে সেটা যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। অর ফর দ্য চিলড্রেন অফ দ্য ম্যারিজ, অথবা ওই প্রপার্টিটা চিলড্রেনের ম্যারিজের জন্য উনি আদালত দিয়ে দিতে পারে বা এটার জন্য ডিসাইড করতে পারে। অথবা বোথ, মানে হাজবেন্ড অথবা চিলড্রেন, এই দুইজনের জন্যই আদালত সেটা তাদের বেনিফিটের জন্য সেটা ব্যবহার করতে পারে। কখন? যখন ডিসolution অফ ম্যারিজ অথবা সেপারেশন অফ ম্যারিজ অন দ্য গ্রাউন্ড অফ অ্যাডাল্টারি হয়ে থাকে। এখন আসেন, any instrument executed pursuant to any order of the court at any time of or after the pronouncing of a decree of dissolution of marriage, যদি আদালতের এরকম ডিসিশন নেয়ার পরে সেপারেশন অফ ম্যারিজ অথবা ডিসolution অফ ম্যারিজের সিদ্ধান্ত আসার পরে যদি কোনো সেটেলমেন্টের দলিল স্বাক্ষরিত হয় বা দলিল তৈরি হয়, এই দলিলটা shall be valid or deemed to be valid notwithstanding the existence of the disability of coercion at the time execution thereof। বলছে যদি এরকম তৈরি হয় এবং এটা শুধুমাত্র অ্যাপারেন্টলি যদি অন্য কোনো অসুবিধা দেয়, কভারচার মানে হলো যে অ্যাপারেন্ট কোনো সমস্যা, যদি অ্যাপারেন্ট যদি কোনো ভিন্নতাও থাকে, সে ভিন্নতা কি, যে এই প্রপার্টিটা হাজবেন্ড মানে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আদালতের সিদ্ধান্তের পরে একটা দলিল হলো যে এই প্রপার্টিটা শুধু ওয়াইফ পাবে, ডান। এখন যদি এরকম হয়, পরবর্তীতে দেখা গেছে আসলে এই ওয়াইফের প্রপার্টিটা যদি চিলড্রেনের জন্য দেওয়া হতো, চিলড্রেনের ম্যারেজের জন্য এই প্রপার্টিটা দেওয়া হতো, তাহলে চিলড্রেনটা ভালো জায়গায় বিয়ে দেওয়াটা সুবিধা হতো, চিলড্রেনের বিয়েটা ভালোভাবে দেয়াতে সুবিধা হতো। এরকম কোনো অসুবিধা ক্রিয়েট হওয়ার পরেও আগের যে ইনস্ট্রুমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে সেই ইনস্ট্রুমেন্টটা বাতিল হবে না, কারণ ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছে আদালতের নির্দেশক্রমে এবং নির্দেশ দেওয়ার পরে। সুতরাং অ্যাপারেন্ট বা প্র্যাকটিক্যাল কোনো অসুবিধার জন্য আদালতের ডিসিশনের ভিত্তিতে কোনো কিছু তৈরি হলে সেটাকে আমরা কখনোই বাতিল করতে পারবো না। সেটা কোন ক্ষেত্রে? যখন প্র্যাকটিক্যালি আমরা কোনো সেটেলমেন্টে যাই, সেই সেটেলমেন্ট। দ্য কোর্ট, এর পরের অংশ, দ্য কোর্ট মে ডিরেক্ট দ্যাট whole or any part of the damage is recovered under section 34। বলছে যদি কোনো ড্যামেজ পাওয়া যায়, ড্যামেজেস মানে ক্ষতিপূরণ, কোন সেকশন অনুযায়ী? আন্ডার সেকশন 34 অনুযায়ী, shall be settled for the benefit of the children of the marriage and or as a provision for the maintenance of the wife। বলছে যদি আদালতের ডিসিশন দেওয়ার সময় আদালত যদি কোনো ক্ষতিপূরণ কারো কাছ থেকে আদায় করে দেয়, যেমন ধরেন হাজবেন্ডের কাছ থেকে ওয়াইফকে কিছু ক্ষতিপূরণ দিবে, সেই ক্ষতিপূরণ কেন? ক্ষতিপূরণটা হলো যে ডিসolution অফ ম্যারিজ যখন হলো তখন অন দ্য গ্রাউন্ড অফ অ্যাডাল্টারি হলো না। এটা ধরেন ওয়াইফকে হাজবেন্ড প্রায়শই মারত, শারীরিক নির্যাতন করত। এখন এই শারীরিক নির্যাতন করার কারণে তার ডিভোর্স হয়ে গেছে, বাট হাজবেন্ড কিছু তার চিকিৎসা বাবদ আদালত কিছু ক্ষতিপূরণ ধার্য করছে। এই ক্ষতিপূরণ গুলো এখন কে ভোগ করবে? এখানে দুইটা ওয়ে হতে পারে। একটা হলো এই ক্ষতিপূরণ গুলো চিলড্রেনের ম্যারেজের জন্য ব্যবহার করার জন্য আদালত অর্ডার দিতে পারে, অথবা এই ক্ষতিপূরণটা ওয়াইফের মেনটেন্যান্সের জন্য প্রভিশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে প্রভিশন মানে কিন্তু ধারা না, এখানে প্রভিশন মানে হলো একটা উৎকোষ, একটা অতিরিক্ত বেনিফিট, একটা আর্থিক সুবিধা, এই অর্থে প্রভিশন শব্দটা ইউজ হয়েছে। অ্যাজ এ প্রভিশন ফর মেনটেন্যান্স অফ দ্য
ওয়াইফ, মানে ওয়াইফের মেনটেন্যান্সের জন্য সেটা ব্যবহার করা যায়, অথবা সেটা চিলড্রেনের বিয়ের ক্ষেত্রেও এই প্রপার্টিটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা সেটেলমেন্টের ক্ষেত্রে তিনটা সিচুয়েশন পাই। সিচুয়েশন কি কি? নাম্বার ওয়ান হলো, যদি এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে মানে অ্যাডাল্টারি অথবা ডিসolution অফ সেপারেশন অফ ম্যারিজ অন দ্য গ্রাউন্ড অফ অ্যাডাল্টারি অথবা ডিসolution অফ ম্যারিজ হয়, সেই ক্ষেত্রে আদালত কি করবে? আদালত আদালত আহ, যেটা যৌক্তিক মনে করবে সেই অর্ডারটা দেবে। সে যৌক্তিকতা বলতে কি কি? নাম্বার ওয়ান হলো, ওয়াইফ যে প্রপার্টিটা পাওয়ার কথা সেই প্রপার্টিটা তাকে দেয়া হবে, অথবা এই প্রপার্টির কিছু অংশ তার হাজবেন্ডকে অথবা তার চিলড্রেনের বিয়ের জন্য, অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ দুইজনের জন্য সেটা ব্যবহার করার জন্য অর্ডার দিতে পারে। নাম্বার টু হলো, এরকম বিয়ে ডিসolution অফ ম্যারিজ অথবা সেপারেশন অফ ম্যারিজ হওয়ার পরে যদি কোনো ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর হয় দুই পক্ষের মধ্যে, এই ইনস্ট্রুমেন্টটা বৈধ থাকবে যদি এমন হয় আপাত দৃষ্টিতে অন্য কোনো অসুবিধার সৃষ্টি হওয়ার পরেও এই ডকুমেন্টটা বৈধ থাকবে। তৃতীয় হলো, ওয়াইফ যদি কোনো ক্ষতিপূরণ আদালতের মাধ্যমে এই মামলা দিয়ে পায় সেপারেশন অফ ম্যারিজের ক্ষেত্রে অথবা ডিসolution অফ ম্যারিজের ক্ষেত্রে, এই ক্ষতিপূরণটা চিলড্রেনের বিয়ের ক্ষেত্রে বা চিলড্রেনের বিয়ের কল্যাণার্থে অথবা ওয়াইফের মেনটেন্যান্সের একটা মাধ্যম হিসাবে বা উপায় হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখন আসেন, এই যে এত কিছু আমরা বললাম, ডিভোর্স, সেপারেশন অফ ম্যারিজ, সেটেলমেন্ট, এলিমনি, এই সব কিছু নির্ধারণ করার জন্য আদালত যদি কখনো ফার্দার কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে আদালত কি করবে? আদালত তখন ইনকোয়ারির অর্ডার দেবে। এই ইনকোয়ারির অর্ডার কি কেন হবে? যেমন ধরেন আমরা এক জায়গায় বলছি যে মেনটেন্যান্স দেওয়ার ক্ষেত্রে আফটার আফটার ডিভোর্স অথবা আফটার সেপারেশন অফ ম্যারিজের মেনটেন্যান্স দেওয়ার ক্ষেত্রে ওয়াইফের এক্সিস্টিং কোনো ফরচুন আছে কিনা সেটা আদালত দেখবে। ফরচুন মানে প্রপার্টি। এখন ওনার কি আসলে প্রি নাপশিয়াল অথবা পোস্ট নাপশিয়াল কোনো প্রপার্টি আছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই আদালতকে সেটা ইনকোয়ারি করে দেখতে হবে। আর যেহেতু এই মামলাটা পরিচালনা করে সাধারণত হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, সুতরাং এই ইনকোয়ারিটাও পরিচালনা করবে এই কোর্ট। একটা কথা বলে রাখি, যদিও এখানে বলার কথা না আমার, ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন দুইটা শুনতে একই রকম হলেও দুইটা দুই ধরনের। ইনভেস্টিগেশন করে পুলিশ আর ইনকোয়ারি করে ম্যাজিস্ট্রেট। তার মানে কোনো একটা অর্ডার, কোনো একটা তদন্তের জন্য যদি ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়, তখন আমরা সেটাকে বলি ইনকোয়ারি। আর কোনো একটা তদন্তের জন্য বা অনুসন্ধানের জন্য যদি পুলিশ নিজের গায়ের জোরে অথবা মামলার নেচার অনুযায়ী তাকে তদন্তে যেতে হয়, সেটাকে বলা হয় ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারির মধ্যে পার্থক্য হলো, ইনকোয়ারির জুডিশিয়াল ভ্যালু আছে। ইনকোয়ারিতে কোনো কিছু পাওয়া গেলে ওটা আদালতের রায়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। পুলিশের ইনভেস্টিগেশনে কোনো তথ্য পেলে ম্যাজিস্ট্রেট অথবা জাজ মামলার রায়ের ক্ষেত্রে পুলিশের ওই তথ্য ধর্তব্য হিসেবে ধরতে নাও পারে, উনি অ্যাকসেপ্টেবল হিসেবে ধরতে নাও পারে, এটা ওনার ইচ্ছা। তার মানে পুলিশের কোনো তথ্য ম্যাজিস্ট্রেট ধরতে বাধ্য না, ম্যাজিস্ট্রেট টোটালি স্বাধীন। আর ম্যাজিস্ট্রেট যদি ইনকোয়ারি করতে যায় কোনো কিছু পায়, উনি যা পাবেন সেটা মামলার রায়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট মে ইনকোয়ার ইনটু দ্য এক্সিস্টেন্স অফ অ্যান্টি নাপশিয়াল or post nuptial settlements made on the parties whose marriage is the subject of the decree। বলছে, কখনো যদি এমন হয় আসলে একজনের বিয়ে কি আদৌ হইছে নাকি হয়নি, এরকম কোন সিচুয়েশন অ্যারাইজ করে, মানে বিয়েটা বৈধ হয়নি,
কেন বৈধ হয়নি? কারণ ওদের যে বিয়েটা হয়েছে ওটা হলো প্রহিবিটেড ডিগ্রিজের মধ্যে বিয়ে হয়েছে। প্রহিবিটেড ডিগ্রিজের মধ্যে বিয়ে হলে আপনি যত সাক্ষী দিয়ে করেন, ম্যাজিস্ট্রেট 100টা দিয়ে করান, কোনো কাজ হবে না, বিয়ে অবৈধ। এখন এরকম কোন সিচুয়েশন যদি হয়, তখন আদালত ইনকোয়ারি করবে যে তাদের অ্যান্টি নাপশিয়াল অথবা পোস্ট নাপশিয়াল সেটেলমেন্ট, মানে এই দুইজন পার্টির মধ্যে বিয়ের আগে এবং পরের ইয়াটা কি, কোএক্সিস্টেন্সটা কি, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কটা কি। নাম্বার 2 হলো may make such order with reference to the application of the whole or portion of the property settled, whether for the benefit of the husband or wife. সেকেন্ড হলো যদি কোনো প্রপার্টি সেটেলমেন্টের প্রয়োজনের জন্য কোনো অর্ডার দিতে হয়, সেই ক্ষেত্রে আদালত অর্ডার দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আনবে এই প্রপার্টির কতটুকু হাজবেন্ডের জন্য দেয়া যায় আর কতটুকু ওয়াইফের বেনিফিটে দেয়া যায়। থার্ড হলো ইনকোয়ারির ক্ষেত্রে আদালত আরেকটা জিনিস বিবেচনা করবে, এই সেটেলমেন্টের ক্ষেত্রে প্রপার্টির কতটুকু চিলড্রেনের ম্যারেজের জন্য দেয়া যায়। ফোর্থ হলো of both children and parents. Children and parents বলতে চিলড্রেন প্লাস তার প্যারেন্টস মানে হাজবেন্ড, as the court deems fit, কতটুকু চিলড্রেন প্লাস হাজবেন্ডের জন্য যৌথভাবে দেয়া যায়। Provided that the court shall not make any order for the benefit of the parents or either of them at the expense of the children. বলছে হাজবেন্ড অথবা ওয়াইফ মানে বাবা অথবা মায়ের কল্যাণার্থে কোনো প্রপার্টি সেটেলমেন্ট করে আদালত দেওয়ার জন্য অপরচুনিটি বা সুযোগ দেবে না যদি সেটা চিলড্রেনের জন্য ক্ষতি হয়। তাহলে চিলড্রেনের স্বার্থ বা বেস্ট ইন্টারেস্টটা প্রোটেক্ট করে আদালত প্রপার্টি সেটেলমেন্ট করার জন্য ডিসিশন দেবে। এরপর আসেন কাস্টডি অফ দ্য চিলড্রেন। যদি এমন হয় হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, চিলড্রেন কোথায় থাকবে? দ্য কোর্ট order for the custody, maintenance, education of the minor children and marriage of the children and placing the children under the protection of the court in four situations. সাধারণত চিলড্রেনরা কোর্টের প্রোটেকশনে থাকবে। এই কোর্টের প্রোটেকশনে থাকবে কখন? নাম্বার 1, যখন মামলাটা হবে সেপারেশনের। নাম্বার 2, অর্ডারস আফটার ডিক্রি অফ সেপারেশন, যদি আদালত অর্ডার দেয় সেপারেশনের পরে। অথবা থার্ড হলো সোর্স ফর ডিসলিউশন অর নালিটি অফ ম্যারেজ, যদি এমন হয় ডিসলিউশন হয়ে গেছে অথবা বিয়েটাই অবৈধ। নাম্বার 4, অর্ডারস আফটার ডিক্রি ইজ অ্যাবসলিউট এন্ড কনফার্ম ফর দ্য ডিসলিউশন অর নালিটি অফ ম্যারেজ। এই চারটা সিচুয়েশনের ক্ষেত্রে আদালত যে চিলড্রেনরা থাকবে সেই চিলড্রেনদেরকে আদালতের প্রোটেকশনের মধ্যে রাখবে। এখন আদালতের প্রোটেকশন মানে কি? আদালতের প্রোটেকশন মানে হলো এখানে এই জিনিসগুলো নাই, যদি এখানে শুধু প্রসিডিউরটা বলা হয়েছে। প্রসিডিউরটা হলো ওভারঅল আমরা এই আইনের আন্ডারে মামলা করতে গেলে প্রসিডিউরটা আমাদের কি হবে। আদালতের প্রোটেকশন বলতে মূলত বোঝানো হয় যা আদালত সার্বক্ষণিকভাবে দেখবে যে এই চিলড্রেনরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা। এখন এমন হতে পারে হাজবেন্ড অথবা ওয়াইফ যদি দুইজনই এই চিলড্রেনদের জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে আদালত তাদের তত্ত্বাবধানে একজন নিরপেক্ষ আত্মীয় অথবা তাদের তত্ত্বাবধানে চিলড্রেন ওয়েলফেয়ার কোনো ইনস্টিটিউশনের কাছে রাখবে, যেটা আমরা জাপানি মা এবং বাংলাদেশি বাবার সন্তানদের ক্ষেত্রে দেখছি। অথবা যদি এমন হয় আদালতের কাছে মনে হয় যে বাবা সেফ, তাহলে বাবার কাছে রাখবে। যদি মনে হয় মা সেফ, তাহলে মায়ের কাছে রাখবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের একটা কেস আছে, এই কেসটা ছিল এমন যে হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে একদম যৌক্তিকভাবে
ওনার মেয়ে যেগুলো মেয়ে ছিল দুইজন, এই মেয়েরা থাকার কথা মায়ের কাছে, এটা স্বাভাবিক, মায়ের কাছেই আছে, আদালত রায়ও দিছে মায়ের কাছে রাখা। পরবর্তীতে দেখা গেছে এই মা আরেকটা মহিলাকে বিয়ে করছে, মানে সিভিল কন্ট্রাক্ট করছে। তার মানে ওই মা এখন হয়ে গেছে কি, এটাকে কি বলে, ছেলেরা হয় লেসবিয়ান আর মেয়েরা কি হয়, যাই হোক, মা আরেকটা মেয়েকে বিয়ে করছে। এখন বাবা আবার মামলা করছে। বাবা মামলা করছে এই জন্য যে আমার মেয়েরা এখন আর এই মায়ের কাছে সেফ না। কারণ মা যেই আদর্শ বা মা যেই বিশ্বাসে বিশ্বাসী, মা এবং মায়ের যে পার্টনার, এই দুইজন মিলে আমার মেয়েদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। এখন কোনটা পথভ্রষ্ট আর কোনটা পথভ্রষ্ট না সেটা অন্য কথা, কিন্তু এটা বাবার কথা। তবে এটা সত্য, উনি এটা মনে করছেন যে আমার মেয়েরা আমার মেয়েদের যেটা আদর্শ মনে করবে বা যেটা তাদের ভালো মনে করবে সেটা অনুযায়ী তারা করতে পারবে না। এই দুজন মিলে আমার মেয়েদেরকে তাদের মতো করে বড় করবে, তারা তাদের মতো করে বড় হওয়ার সুযোগ, নিজেদের মতো করে বড় হওয়ার সুযোগ পাবে। তখন আদালত এই মাকে আর সেফ মনে করে। তার মানে আদালতই ঠিক করবে বাবা বা মা কার কাছে এই মেয়ে বা ছেলে যখন বড় হবে, সরি, ডিসলিউশন অফ ম্যারেজ হবে, তখন বাবা অথবা মা কার কাছে সেফ। এটাকে বলা হয়, এটা শুধু আমাদের আইনে না, সারা পৃথিবীর আইনে একটা শব্দই, এটার নাম হলো বেস্ট ইন্টারেস্ট। আমি এখানে লিখে দিচ্ছি, বেস্ট ইন্টারেস্ট, বেস্ট ইন্টারেস্ট অফ দা চিলড্রেন। সারা পৃথিবীতে চিলড্রেনদের রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো ডিসিশন নিতে হলে আদালতকে এই জিনিসটা বিবেচনায় নিতে হয়। এখন আসেন, এই আইনের আন্ডারে আমরা যখন মামলা করব, এই আইনের আন্ডারে যখন আমরা কোনো ধরনের প্রসিডিংস কন্টিনিউ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা কি হবে? সহজ কথা হলো, এই আইনের আন্ডারে কোনো প্রসিডিং কন্টিনিউ করতে হলে আমাদেরকে কোড অফ সিভিল প্রসিডিউর 1908 ফলো করতে হবে। এখন কোড অফ সিভিল প্রসিডিউর 1908 আপনারা যখন বড় হবেন, সিপিসি পড়বেন, তখন ওখানে ডিটেলস পড়বেন। এখন যা জেনে রাখেন, এই আইনের মামলা করতে গেলে আমরা সিভিল প্রসিডিউর 1908 এর আন্ডারে মামলা করি। এখন মামলা করতে গেলে আমার প্লেইন্ট মানে আরজি বা লিখিত জবাব অপোজিশনের, এটা কেমন হবে? এটা বলা আছে, ফর্মস শেল বি অ্যাকর্ডিং টু দ্য শিডিউল অফ দ্য অ্যাক্ট ভ্যারিড অ্যাকর্ডিং টু দ্য সার্কামস্টেন্স। এখন শিডিউল কই আছে? এই শিডিউল আছে এখানে, দেখেন, শিডিউল অফ ফর্মস, যেমন পিটিশন বাই হাজবেন্ড ফর ডিসলিউশন অফ ম্যারেজ উইথ ড্যামেজেস এগেইনস্ট কো-রেসপন্ডেন্ট বাই পারসনস অফ বাই রিজন অফ অ্যাডাল্টারি। যখন ওয়াইফের বিরুদ্ধে অ্যাডাল্টারির অভিযোগ আনা, তখন অ্যাডাল্টারির রিজনে যদি হাজবেন্ড মামলা করতে চায়, তখন এই এই ফর্মে বা এই সিস্টেমে মামলাটা করতে হবে। এগুলো হলো ফর্ম। তারপরে যান হলো রেসপন্ডেন্স স্টেটমেন্ট ইন আনসার টু নম্বর 1। মানে রেসপন্ডেন্ট বলতে এ, কি বলে, বিবাদী। বিবাদী যদি উত্তর দিতে চায় তাহলে উত্তর দিবে এইভাবে। কো রেসপন্ডেন্ট মানে ওনার সাথে যদি আর কোনো রেসপন্ডেন্ট থাকে, তার উত্তর। এখানে ইন দ্য কোর্ট অফ হাইকোর্ট ডিভিশন বলা আছে এই জন্য, কারণ এখানে মামলাগুলো হয় হাইকোর্ট ডিভিশনে করবেন, না ডিস্ট্রিক্ট জাজ করবেন, কোর্টে করবেন। এর থেকে নিচের কোনো আদালতে এই আইনের আন্ডারে মামলা করা যায় না। এরপর আসছেন পিটিশন ফর ডিক্রি অফ নালিটি অফ ম্যারেজ। যখন কোনো বিয়ের বৈধতা নিয়ে মামলা করা হয়, যখন, যেমন আমি উদাহরণ দিছি যে একটা মামলা করা হলো, এই মামলাটা আহ, উম, করা হলো only because that the marriage was not valid because the marriage was solemnized between two prohibited degrees of persons। যদি এরকম হয়, তখন তখন এই মামলাটা এই ফর্মের আন্ডারে করতে হবে। হায় হায়, আমি তো ফর্ম হারাই ফেলছি।
ফর্ম কই গেল? হ্যাঁ, পিটিশন ফর ডিক্রি বাই অফ নালিটি অফ ম্যারেজ। এটা হলো যখন প্রহিবিটেড ডিগ্রিজ এর মধ্যে কোনো বিয়ে হয়, তখন ওই বিয়ের বৈধতা নিয়ে যখন মামলা হয়, তখন এই ফর্মের আন্ডারে। এখন এই ফর্মগুলো যে হুবহু এরকম ফলো করতে হবে, নট নেসেসারিলি। এটা একটা ফরম্যাট, বাট ইট মে বি ভ্যারিড, ইট মে বি ডিফারেন্সিয়েটেড বাই দ্য কোর্ট টাইম টু টাইম। হাইকোর্ট ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট মে গাইড ইউ দ্যাট হোয়াট উড বি অ্যাকচুয়ালি ফলোড ইন দ্য রেসপেক্টিভ টাইম। ওই সময়ে কোন ধরনের ফর্ম ফলো করতে হবে, ওটা আদালত গাইডলাইন দিতে পারে। এরপর আসেন পিটিশন বাই ওয়াইফ ফর জুডিশিয়াল সেপারেশন অন দ্য গ্রাউন্ড অফ আর হাজবেন্ডস অ্যাডাল্টারি। যদি হাজবেন্ডের অ্যাডাল্টারির জন্য মামলা করতে হয়, তখন এই ফর্ম স্টেটমেন্ট ইন আনসার টু নম্বর 1, যখন জবাব দিতে হয় হাজবেন্ডের, তখন হাজবেন্ড এভাবে জবাব দিবে। তবে স্টেটমেন্ট ইন রিপ্লাই টু নম্বর 6, মানে এরকম ধারাবাহিক ভাবে যদি তার অনেকগুলো লোক থাকে। পিটিশন ফর জুডিশিয়াল সেপারেশন বাই রিজন অফ ক্রুয়েলটি, যে খুব নির্দয়, নিষ্ঠুর, এই গ্রাউন্ডে যদি কেউ করতে চায়। তারপরে হলো স্টেটমেন্ট ইন রিপোর্ট, আচ্ছা যাই হোক। তা পিটিশন ফর রিভার্সাল অফ ডিক্রি অফ সেপারেশন, ডিক্রি বাতিল করার জন্য, সেপারেশন অফ ম্যারেজের যে ডিক্রিটা বাতিল করতে চাচ্ছেন, বাতিলের জন্য আদালতের কাছে আবেদন, যে দুই পক্ষ এক হয়ে গেছে। তার পিটিশন ফর প্রোটেকশন অর্ডার, মানে আমার সন্তানগুলো যাতে নিরাপদে থাকে, এই জন্য আদালতে মামলা করছে। যে আমার হাজবেন্ড ওয়াইফ আমরা আর একসাথে নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না আমার ওয়াইফের কাছে অথবা আমার হাজবেন্ডের কাছে আমার সন্তানরা নিরাপদে আছে। এরকম যদি হয়, তখন প্রোটেকশন অর্ডারের জন্য। পিটিশন ফর এলিমনি পেন্ডিং দ্য সুট, আদালতে মামলা চলাকালীন অবস্থায় যদি আপনার ভরণ পোষণের জন্য ওয়াইফ মামলা করতে চায়, তখন এই ফর্মের আন্ডারে। তারপরে এটা হলো এই ফর্মের বিপরীতে যদি আপনার রিপ্লাই দিতে হয়, তাহলে এই রিপ্লাই। তারপরে লাস্ট ওয়ান হলো আন্ডারটেকিং বাই মাইনরস নেক্সট ফ্রেন্ড টু বি আনসারেবল ফর রেসপন্ডেন্টস কস্ট। এটা আমরা একটু পরে দেখব। এখানে নেক্সট ফ্রেন্ড বলতে, যখন কোনো মাইনর মামলা করে, যেমন ধরেন একটা মাইনরের বিয়ে হয়েছে, মাইনরের সাথে আর একটা মেজরের বিয়ে হয়েছে, এখন এই মাইনর এই বিয়ের বিরুদ্ধে মামলা করতে গেছে। এখন মাইনর মামলা করতে পারবে না, মাইনরের পক্ষে মামলা করবে হলো তার নেক্সট ফ্রেন্ড মানে হলো তার গার্ডিয়ান, তার গার্ডিয়ান মামলা করবে। এখন নেক্সট ফ্রেন্ড কেন বলা হয়? নেক্সট ফ্রেন্ড বলা হয় সিভিল কোর্টে যে কোনো মামলা যখন কোনো মাইনরের পক্ষে অন্য কোনো গার্ডিয়ান আদালত কর্তৃক অ্যাপ্রুভাল পেয়ে পরিচালনা করে, তাকে বলা হয় নেক্সট ফ্রেন্ড। কথাগুলো কি বোঝা গেছে? জি স্যার। ওকে, গুড। তাহলে এখন আমরা আমাদের আবার আগের সেকশনে চলে আসি। Every petition under this Act for dissolution of marriage or nullity of marriage or judicial separation shall state that there is not any collision or connivance between the petitioner and the other party to the marriage. বলছে এই যে মামলা করছে হাজবেন্ড এন্ড ওয়াইফ অথবা অন্য যারা এই মামলার সাথে জড়িত, বলছে আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের এই মামলার জিনিস ছাড়া আর কোনো স্বার্থ নাই, আমরা কোনো উদ্দেশ্যে এখানে আসি। এমন না যে আমি মামলা করতে আসছি আমার ওয়াইফের বিরুদ্ধে বা হাজবেন্ডের বিরুদ্ধে, তার বংশীয় পরিচয় বা বংশের মান ইজ্জত নষ্ট করার জন্য, অথবা আমরা নিজেরা নিজেরা ভিতরে ভিতরে এক, কিন্তু আদালতে একটু হাউকাউ করতে আসছি, কয়দিন পরে আবার এক হয়ে যাবে, আবার কয়দিন পরে আসি আদালতে হাউকাউ করি। এরকম কোনো উদ্দেশ্য আমাদের নাই। When the husband and wife is a lunatic or idiot, হাজবেন্ড এন্ড ওয়াইফ যদি লুনেটিক, লুনেটিক মানে পাগল, ইডিয়ট মানে গাধা, কিচ্ছু বুঝে না, এরকম যদি হয়, ওয়াইফকে মা ডাইকা ফেলে অথবা হাজবেন্ডকে মানে এরকম কোনো সম্পর্কের উচ্চারণ করে, যে উচ্চারণটা করলে
তালাক হয়ে যায় বা তাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফ রিলেশন আর থাকে না, এরকম গাধামি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হয় ইডিয়ট। Any suit under this act may be brought on his or her behalf by the committee or other person entitled to his or her custody. বলছে এরকম লুনেটিক অথবা ইডিয়েট হলে সে নিশ্চয়ই কোনো একটা পাগলা গারদে থাকবে অথবা পাগলা হসপিটালে থাকবে। এই পাগলা হসপিটাল অথবা লুনেটিক হসপিটাল বা ম্যাড হসপিটাল যাই বলি না কেন বা রিহেবিলিটেশন সেন্টার যাই বলি না কেন, ওই সেন্টার গুলোতে একটা কমিটি থাকবে। ওই কমিটির পক্ষেই কেউ না কেউ এই মামলাটা পরিচালনা করবে। যদি কেউ পিটিশনার মাইনর হয়, যেটা আমরা একটু আগে দেখছি, হি অর শিল সু বাই হিজ অর হার নেক্সট ফ্রেন্ড টু বি অ্যাপ্রুভ বাই দ্য কোর্ট। কোর্ট থেকে অ্যাপ্রুভাল পাইতে হবে যে তার নেক্সট ফ্রেন্ড বা গার্ডিয়ান কে হবে। নো পিটিশন প্রেজেন্টেড বাই এ মাইনর আন্ডার দিস অ্যাক্ট শ্যাল বি ফাইলড আনটিল দ্য নেক্সট ফ্রেন্ড হ্যাজ আন্ডারটেকেন ইজ রাইটিং টু বি আনসারেবল ফর কস্ট। বলছে নেক্সট ফ্রেন্ডের মামলা গ্রহণ করা হবে না যদি না সে এই মামলা পরিচালনা করার সকল দায়িত্ব এবং মামলা পরিচালনা প্লাস অন্যান্য খরচ যা আসবে এই সকল খরচের জন্য সে নিজে দায়ী হবে, এটা লিখিতভাবে আদালতকে না জানায় যে আমি সকল দায়িত্ব নিলাম, এটা আদালতে জানাতে হবে। সাচ আন্ডারটেকিং শেল বি ফাইলড ইন কোর্ট, কোর্টেই বলতে হবে, কোর্টে ফাইল করতে হবে। and next friend shall thereupon be liable in the same manner and to the same extent as if it were a plaintiff in an ordinary suit. বলছে তাকে এমন ভাবে দায়ী করা হবে যদি এই মামলায় কোনো ক্ষতি হয় মামলা পরিচালনা করতে যায়, এই মামলা পরিচালনা করতে ক্ষতি হলে সব ক্ষতি তাকে জবাবদিহি করতে হবে, এটা মাইনরকে যায় কেউ জিজ্ঞেস করবে। সুতরাং তাকে এরকম লিখিত একটা আন্ডারটেকিং আদালতে দিতে হবে। Every petition under this act shall be served on the party to be affected thereby. আমি বলছি যদি কোনো পিটিশন আদালতে সাবমিট করা হয়, এই পিটিশন গুলো আবার অপোজিশন পার্টিকে, যারা যারা এটার পার্টি আছে, এফেক্টেড পার্টি আছে, এটার দ্বারা প্রভাবিত হবে বা ক্ষতিগ্রস্ত হবে বা আক্রান্ত হবে বা উপকৃত হবে, এদের সবাইকে এটা জানাতে হবে এবং আদালতে এটা সার্ভ করবে, সে বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে। কিভাবে? in such manner as the High Court division by general or special order from time to time directs. কিভাবে সেটা জানাবে অপোজিশনকে, সেটা হাইকোর্ট ডিভিশনে ঠিক করে দেবে। provided that court may dispense with such service altogether in case as it deems necessary or expedient so to do. হ্যাঁ, কখনো কখনো আদালত এরকম অপোজিশনকে জানানোর প্রয়োজনটা বাতিল করতে পারে, বাট নরমালি এটা জানা। The witnesses in all proceedings before the court where their attendance can be had shall be examined orally. বলছে প্রত্যেক এই মামলার প্রত্যেক সাক্ষীকে এক্সামিন করতে হবে। কে এক্সামিন করবে? অ্যাডভোকেট। এখন আসেন, এক্সামিনেশন তিন ধরনের, মূলত এক্সামিনেশন দুই ধরনের, যদি আমরা তিন ধরনের বলি। একটা হলো এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন। এক্সামিনেশন কে চিফ কে করে? এক্সামিনেশন ইন চিফ করে যার উইটনেস তার অ্যাডভোকেট, মানে সেম পার্টিস অ্যাডভোকেট। ক্রস এক্সামিন কে করে? ক্রস এক্সামিন করে অপোজিশন অ্যাডভোকেট, অপোজিশন অ্যাডভোকেটস। রি এক্সামিনেশন কে করে? আবার সেম পার্টিস অ্যাডভোকেটস। এই জন্য অনেকে রি এক্সামিনেশন আর এক্সামিনেশন ইন চিফ কে মূলত এক্সামিনেশন ইন চিফই বলে। তাহলে এক্সামিনেশন মূলত দুই ধরনের। এখন এই এক্সামিনেশন করে বের হয়ে যাবে আপনি কি সত্য বলছেন, আদালতে যে সাক্ষীটা দিচ্ছেন, না মিথ্যা বলছেন।
এটা বের হয়ে যায়। And any party may offer himself or herself as a witness. যে কোনো পার্টি নিজেকে উইটনেস হিসেবে তুলে ধরতে পারে, বাট তাকে এক্সামিন করা হবে। Shall be examined or may be cross-examined, re-examined like any other witness. যে উইটনেস হবে তাকে এরকম এক্সামিন এবং রি-এক্সামিন করা হবে। Provided that parties shall be at liberty to verify their respective cases in whole or in part by affidavit. অ্যাফিডেভিটটা কি? অ্যাফিডেভিট হলো অ্যাফিডেভিট হলো আপনি একটা অ্যাডভোকেটের সামনে আপনি নিজে বলবেন, যাহা বলিয়াছি সত্য বলিয়াছি, আমি যাহা কিছু দেখিয়াছি ঠিক দেখিয়াছি। আর অ্যাডভোকেটের সিগনেচার করবে, উনি আমার সামনে আমার চেম্বারে আমার কাছেই সবকিছু বলছেন, এবং উনি আমার জানা মতে খুব ভালো লোক, উনি মিথ্যা বলতে পারেন না। এটা দিয়ে আপনি সিগনেচার করবেন, অ্যাডভোকেট আপনি সিগনেচার করবেন, অ্যাডভোকেট সিগনেচার করবে, দুজন সাক্ষী সিগনেচার করবে। এটাকে বলা হয় অ্যাফিডেভিট। But so that the deponent in every such affidavit shall, on the application of the opposite party or by the direction of the court, be subject to be cross-examined by or on behalf of the opposite party orally, or after such cross-examination may be re-examined orally as aforesaid by or on behalf of the party by whom such affidavit was filed. বলছে এই যে অ্যাফিডেভিট করে আপনি সাবমিট করবেন প্রত্যেকটা ডেপোনেন্ট, ডেপোনেন্ট মানে হলো মাঝখানে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আমরা আবার আসছি। বলছি কি, এই যে প্রত্যেকটা সাক্ষী তাদের অ্যাফিডেভিট দিয়ে এই জিনিসগুলো উপস্থাপন করবে, এবং এই যে উপস্থাপন করবে, এই উপস্থাপন করা অ্যাফিডেভিট করা জিনিসগুলোকে আবার কি করতে হবে, এক্সামিন, ক্রস এক্সামিন, রি এক্সামিন করতে হবে। এটা করেই তারপরে এটা সত্যতা যাচাই হবে যে আপনি ঠিক বলছেন না ভুল বলছেন। On any petition presented by a wife praying that her marriage may be dissolved by reason of her husband having been guilty of adultery coupled with cruelty, or adultery coupled with desertion without reasonable excuse. বলছে যদি এমন হয় একজন ওয়াইফ তার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করছে যে তার হাজবেন্ডটা অ্যাডাল্টারির জন্য দায়ী এবং সে খুব নিষ্ঠুর আচরণ করে তার সাথে, তার সবসময় মারে, অথবা সে অ্যাডাল্টারি করছে এবং হঠাৎ করে উধাও হয়ে গেছে কোনো ধরনের রিজন ছাড়া, কোনো ধরনের কারণই বলে নাই, হঠাৎ করে নাই। The husband and wife respectively shall be competent and compellable to give evidence of and relating to such cruelty and desertion. বলছে এই ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনই তাদের যে এভিডেন্স আছে তাদের পক্ষে, সেটা ক্রুয়েলটির এবং ডিজার্টেশনের। হাজবেন্ড বলবে আমি অ্যাডাল্টারি করিনি, আমি ক্রুয়েল না, আমি ডিজার্টেশন করি, আমি ডিজার্ট মানে তাকে ছেড়ে যাই নাই, আমি বলে গেছি আমি বিদেশ গেছি, এরকম তাকে সাক্ষী তথ্য, সাক্ষ্য প্রমাণ তথ্য উপস্থাপন করতে হবে। আর ওয়াইফ বলবে না, সে ক্রুয়েল, তার অ্যাডাল্টারির আমার কাছে সব ডকুমেন্ট আছে, সে একটা ক্রুয়েল, সে এই দিন আমারে মারছে, আমি অমুক হসপিটালে ভর্তি ছিলাম, এই ভর্তির কাগজ, সে এতদিন ধরে বিদেশ আছে, সে অমুক জায়গা থেকে চলে গেছে, আমি অমুক দিন অমুক জায়গায় ছিলাম, সো আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। এগুলা আদালতে উপস্থাপন। Whole or any part of such proceeding under this act may be heard if the court thinks with closed doors. এখন এই যে অ্যাডাল্টারি, ক্রুয়েলটি, ডেজার্টেশন, এই কথাগুলো অনেক পার্সোনাল। এই কথাগুলো নিয়ে আলোচনা করতে যদি আদালত মনে করে ওই হাজবেন্ড ওয়াইফের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা ডিফেমড ফিল করবে, তারা অপমানিত ফিল করবে,
তাহলে আদালত ইচ্ছে করলে এই মামলা ক্লোজ ডোর আদালতও করতে পারে। ক্লোজ ডোর আদালত কি? ক্লোজ ডোর আদালত মানে হলো যেখানে ওই ছাড়া, পার্টিজ এবং তার অ্যাডভোকেট ছাড়া আর কেউ থাকবে না। দ্য কোর্ট মে ফ্রম টাইম টু টাইম adjourn the hearing of any petition under this act or may require further evidence thereof if it deems fit so to do. আদালত যদি মনে করে ফার্দার এভিডেন্সের জন্য মামলার হিয়ারিংটা অ্যাডজর্ন করবেন, মুলতবি করবেন, আদালত সেটা করতে পারে। সেটা যতবার, যত এভিডেন্সের জন্য যতবার প্রয়োজন মনে করে সেটা আদালত করতে পারে। All decrees orders made by the court in any suit or proceeding under this act shall be enforced or may be appealed from in like manner as the decree or orders of the court made in the exercise of its original civil jurisdiction are enforced or may be appealed from under the laws, rules, orders of the time being enforced. বলছে এই মামলাতে যে ডিসিশন আসবে, এই ডিসিশনের এই ডিসিশনের বিরুদ্ধে অন্যান্য সাধারণ ডিসিশনের মতো আপিল করা যাবে, provided that there shall be no appeal from a decree of district judge for the dissolution of marriage of nullity of marriage, nor from the order of the High Court division confirming or refusing to confirm such decrees. তবে যদি ডিস্ট্রিক্ট জাজের কোনো ডিসিশন হাইকোর্ট ডিভিশন কর্তৃক কনফার্ম হয়ে যায় অথবা হাইকোর্ট ডিভিশন কনফার্ম করতে রিফিউজ করে, ওই ডিসিশন আর অ্যাপিল করার সুযোগ নাই, কারণ হাইকোর্ট ডিভিশন অলরেডি আপনার ব্যাপারে ডিসিশন দিয়ে দিছে। তাহলে ডিস্ট্রিক্ট জাজের বিরুদ্ধে আপনার আপিল করতে হবে, আপিল হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন তো অলরেডি বলে দিছে তার কথা, সুতরাং আপনার আপিলের রাস্তা বন্ধ। Provided also that there shall be no appeal on the subject of cost only. বলছে মামলায় যদি কোনো খরচ আসে, অ্যাপিলের খরচ আসে, সরি, মামলার যদি কোনো খরচ আসে, এই খরচের বিষয়ে আদালতে আপিল করা যাবে না। তাহলে কিসের বিরুদ্ধে আপিল করা যাবে? মেরিট, মামলার মেইন কজের উপরে, নট কস্টের উপরে। এনি পার্সন মে অ্যাপিল টু দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, আবার বলছি অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফ্রম এনি ডিগ্রি অফ দ্য হাইকোর্ট ডিভিশন। তার মানে হাইকোর্ট ডিভিশনের যে কোনো ডিসিশনের বিরুদ্ধে আপিল করা যাবে। কোথায় আপিল করা যাবে? অ্যাপিলেট ডিভিশন। From any decree, order in the exercise of original jurisdiction by judge of the High Court Division or any division of court from which an appeal shall not lie to the High Court Division. বলছে হাই কোর্ট ডিভিশনের সব ডিসিশনের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে, যেই অ্যাপিলের বিরুদ্ধে শুধুমাত্র অরিজিনাল জুরিসডিকশনের কারণে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা যায়। কখন? when the High Court Division declares that the case is fit one for appeal to the Appellate Division of the Supreme Court. শুধুমাত্র তখনই যখন হাইকোর্ট ডিভিশন মনে করবে এই মামলাটার, সরি, অ্যাপিলেট ডিভিশন মনে করবে হাইকোর্ট ডিভিশনের এই মামলার বিরুদ্ধে রায়, সরি, হাইকোর্ট ডিভিশন ডিক্লেয়ার করবে এই রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনের অ্যাপিল করা যাবে, তখন, অন্যথায় না। এখন সেপারেশন অফ ম্যারেজ হয়ে গেল, এরা যদি আবার একসাথে থাকতে চায় সেটা থাকতে পারে, কারণ সেপারেশন অফ ম্যারেজ does not mean the dissolution of marriage. সেপারেশন অফ ম্যারেজ মানে ভাই আমরা দুইজন দুই জায়গায় থাকি, এটাকে বলে জুডিশিয়াল সেপারেশন। আর যদি ডিসলিউশন অফ ম্যারেজ হয়, ডিসলিউশন অফ ম্যারেজ মানে ম্যারেজ শেষ। আমরা নর্মালি জানি মুসলিম লতে যদি এক হাজবেন্ড, মুসলিম ল এর একদম ট্রেডিশনাল ল অনুযায়ী যদি হাজবেন্ড ওয়াইফকে তালাক দিয়ে দেয়, তালাক যখন 3 তালাক হয়ে যায়, এই ওয়াইফকে আরেকজনের কাছে বিয়ের আগ পর্যন্ত, বিয়ে হয়ে তালাক হয়ে আসার আগ পর্যন্ত বিয়ে করা যায় না, এটাকে বলা হয় হিল্লা ম্যারেজ। তো এটার অনেক ভুল ব্যাখ্যা আছে, অনেকে এটাকে একদম টার্গেট করে যে
আবার আগের জামাইয়ের কাছে যাওয়ার জন্য চুক্তিভিত্তিক বিয়ে করে, এটা নাজায়েজ, এটা নাজায়েজ। এখন আসেন, ওটা করা যাবে। তো ওগুলা এখন আলোচনা না করি, কারণ ওটা মুসলিম লয়ের বিষয়। আমরা আমাদের ডিভোর্স অ্যাক্টে আসি। when 6 months after the date of day 6 months after the date of an order of the High Court Division confirming the decree for a dissolution of marriage made by a district judge have expired। বলছে ডিসলিউশন অফ ম্যারেজ হওয়ার পরে, হাইকোর্ট ডিভিশন কনফার্ম করার পরে 6 মান্থ যাওয়ার পরে এটা করা যাবে, এর আগে না। or when 6 months after the date of the decree of the High Court Division dissolving a marriage have expired। ডিস্ট্রিক্ট জাজ না করে যদি হাইকোর্ট ডিভিশন নিজে ডিসিশন দেয়, তখন আর কনফার্মেশনের দরকার নাই। হাইকোর্ট ডিভিশন যেদিন ডিসিশন দিবে সেদিন থেকে যেদিন 6 মাস শেষ হবে। এন্ড হাইকোর্ট ডিভিশনের এই ডিসিশনের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলও করা হয় নাই সেই ক্ষেত্রে। তাহলে শর্ত দুইটা, একটা হলো রায়টা হাইকোর্ট ডিভিশন দিচ্ছে, এবং হাইকোর্ট ডিভিশনের ওই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করা হয়নি। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের রায় থেকে ঠিক 6 মাস পরে আবার বিয়ে করা যাবে। থার্ড কন্ডিশন, when any such appeal has been dismissed, আপিল করা হয়েছে কিন্তু ডিসমিস হয়ে গেছে। ফোর কন্ডিশন, when in the result of any such appeal any marriage is declared to be dissolved। বলছে অ্যাপিলও করা হয়েছে, কিন্তু অ্যাপিলে ওই ম্যারেজটা ডিসলভ হিসাবেই ঘোষণা হয়েছে। সুতরাং আর এই 6 মাসের পরে বিয়ে করা যাবে, বাট নট সুনার, কিন্তু এর আগে না। স্যার থার্ড কন্ডিশনটা বুঝি নেই স্যার। কোনটা? স্যার এই যে এই সেকশনের থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলো যখন আপিল করা হয়েছে, আপিলটা ডিসমিস হয়ে গেছে, আপিল আলোচনায় হয়নি, আপিল বাতিল হয়ে গেছে, তার মানে তাও হাইকোর্ট ডিভিশনের ডিসিশন যেদিন দিছে সেদিন থেকে 6 মাস। ফোর্থ স্যার এই কন্ডিশন, যে বলেন। আপিল বাতিলের বিষয়টা, মানে আপিল মানে ডিভোর্সের জন্য আপিল করেছে, সেই আপিলটা বাতিল হয়ে গেছে, এটা না আরে স্যার? বাবা, আপিল বাতিল না, আপিল ডিসমিস হয়েছে। আপিল ডিসমিস মানে কি? আপিল অ্যাকসেপ্ট হয়নি। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। when in the 4 নাম্বার হলো when in the result of any such appeal of marriage is declared to be dissolved। আপিল করা হয়েছে, কিন্তু ওই আপিলও হাইকোর্ট ডিভিশনের রায়টাই বহাল আছে, সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের রায়ের 6 মাস পর। ফিফথ এবার আসে, এই যে 6 মাসের কথা বললাম, 4টা সিচুয়েশন, এই 4টা সিচুয়েশনের 6 মাসের কথার, এই 6 মাস শর্তের আগে কখনোই সেকেন্ড বার বিয়ে করা বা রিম্যারি করা বৈধ হবে না। বাট নট, ফিফথ কন্ডিশনে বলছে বাট নট সুনার, এর আগে না। ইট শ্যাল বি লফুল ফর দ্য রেসপেক্টিভ পার্টিস টু দ্য ম্যারেজ টু ম্যারি অ্যাগেইন as if the prior marriage had been dissolved by death। বলছে এর আগে না, তবে এর পরে যদি হয়, তাহলে এই বিয়েগুলো যখন 6 মাস পরে হবে, তখন মনে করা হবে যে তাদের মধ্যে যে ডিজলভ হয়েছিল, এই ডিজলভটা আসলে as if এই ডিজলভটা আসলে তাদের পার্টিসদের মধ্যে মৃত্যুর কারণে ডিজলভ হয়েছে, কোর্টের ডিসিশনের কারণে। তার মানে যে কারো হাজবেন্ড মারা যেতে পারে, সে হাজবেন্ড বা ওয়াইফ মারা যেতে, হাজবেন্ড বা ওয়াইফ মারা যাওয়ার পরে সে সেকেন্ড বিয়ে করছে। সুতরাং 6 মাস পরে যদি কেউ বিয়ে করে, তাদের বিয়েটা একবারে এরকম হবে। 6, provided that no appeal to the appellate division of the Supreme Court has been presented against any such order or decree। কি বলছে? provided that no appeal to the appellate division of the Supreme Court, appellate division কোনো অ্যাপিলই করা হয় এই অর্ডার গুলোর বিরুদ্ধে, and when such appeal has been dismissed, অথবা
অ্যাপিল করা হয়েছে, কিন্তু অ্যাপিলটা রিজেক্টেড হয়েছে, ডিসমিসড হয়েছে, আদালত শুনে টুনে বলছে এটা অ্যাকসেপ্টেড না। or when in the result thereof the marriage is declared to be dissolved, যখন ম্যারেজটা ডিসলভ করা হয়েছে, but not sooner, it should be lawful for the respective parties to the marriage to marry again as if prior marriage has been dissolved by death. এটা সেকশন 57 এ যায় বলছে। এই পুরো জিনিসটাই 57 এ আছে। সেটা কি? তার মানে আমরা সহজ কথা বুঝলাম যে 6 মাসের আগে বিয়ে করা যাবে না যদি আদালতের রায়ের মাধ্যমে, এবং আদালতের রায়ের পরে যদি 6 মাস অতিবাহিত হওয়ার পরে যদি কেউ বিয়ে করে, ওই পার্টিদের মধ্যে ম্যারিজ হওয়ার পরে মনে করা হবে তাদের মধ্যে রিলেশনটা এমন হবে যে মনে হয় যেন তার আগের হাজবেন্ড মরে গেছে অথবা তার আগের ওয়াইফ মরে গেছে, এখন সে নতুন আরেকটা হাজবেন্ড অথবা ওয়াইফের সাথে বিয়ে করছে। সুতরাং এখানে আগের কোনো কিছু অ্যারাইজ করবে না। সুতরাং কেউ যদি মনে করেন অ্যাডাল্টারির কারণে বউ তালাক দিয়ে দিচ্ছে, অ্যাডাল্টারির কারণে হাজবেন্ডের তালাক দিয়ে দিচ্ছে, এখন আবার নতুন বিয়ে করে বলছে তোর তো অভ্যাস আগে থেকেই খারাপ, সুতরাং আবার তালাক, নো, ওই গ্রাউন্ড আর অ্যারাইজ করা যাবে। কথা বুঝে গেল? জি স্যার। আচ্ছা এবার আসেন ইয়েস স্যার। স্যার, কিছু বলছেন আকিবুর? না স্যার, বুঝছি, এই কথা বলছি। আচ্ছা এই যে দ্বিতীয় ম্যারিজের কথা বললাম, এই দ্বিতীয় ম্যারিজ কে পড়াবে? বিয়ে করানোর জন্য তো প্রত্যেক ধর্মে কিছু কি আছে, ধর্মীয় লোক আছে না? এখন খ্রিস্টান ধর্ম তো ধর্মীয় লোক আছে নাকি, আছে না? যেমন চার্চ। এখন এরকম দ্বিতীয় বিয়ে কিন্তু মুসলিম ধর্মে জায়েজ নাই, একটু আগে বলছি তাই না? জি স্যার। হ্যাঁ, খ্রিস্টান ধর্মেও কিছু কিছু জিনিস আছে মুসলিম ধর্মের মতো। এখন যদি কোনো ব্যক্তি এরকম আদালতের রায়ের পরে ডিজলভ হয়ে যাওয়ার পর 6 মাস পরে এসে বিয়ে করতে চায় আগের ওয়াইফকে বা হাজবেন্ডকে, ওই বিয়ে যদি কোনো চার্চের কি বলে, কি বলে এগুলারে, ক্লার্জিম্যান বা ওদের যে ধর্মীয় গুরু, উনি যদি পড়াতে ফাদার না বলে। চান, ফাদার। উনি যদি পড়াতে না চান তাকে বাধ্য করা যাবে। আবার উনি যদি পড়ান, ওনাকে কেউ শাস্তি দিতে পারবে না। এটা কোথায় বলা আছে? সেকশন 58 এ বলা আছে যে কেউ যদি পড়াতে না চান তাকে বাধ্য করা যাবে। আবার কেউ যদি পড়ান তাকে কি করা যাবে না, তাকেও শাস্তি দেওয়া যাবে। তার মানে এই আইন দ্বারা কি করা হয়েছে, এই আইন দ্বারা ওনাদেরকে সেফটি দেওয়া হয়েছে, ও ধর্মীয় গুরুদেরকে সেফটি দেওয়া হয়। কেউ যদি মনে করে যে না ওদের মধ্যে একবার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি আবার বিয়ে পড়াবো, এখন উনি আর পড়াতে চাচ্ছে না, অন্য কেউ যদি পড়ায় তাকেও আবার কেউ অবজ্ঞা, কেউ তিরস্কার অথবা ধর্মীয় ভাবে অবাঞ্ছিত ঘোষণা, এরকম কোন শাস্তি কেউ দিতে পারবে না। এটা বলা আছে সেকশন 58-এ। এরপরে এগুলো হলো মিসেলিনিয়াস। মিসেলিনিয়াস মানে বিবিধ, বিবিধ মানে একবার এক জায়গার এক কথা আছে। যেমন এখানে আছে, every decree for judicial separation or order to protect the property obtained by wife under this act shall, until reversal discharge, be deemed valid so far as necessary for the protection of any person dealing with the wife. বলছে এ ওয়াইফ যখন এরকম ডিসলিউশন অফ ম্যারেজ অথবা সেপারেশন অফ ম্যারেজের মাধ্যমে কোনো প্রপার্টি পান, এই প্রপার্টি উনি রিজার্ভ করবেন, উনি ওনার দায়িত্বে রাখবেন, যিনি ওয়াইফকে নিয়ে টেক কেয়ার করে, ওয়াইফের টেক কেয়ার করে। তার মানে ওই যে ট্রাস্টি, তার মানে ওনার তত্ত্বাবধানেই থাকবে প্রপার্টিটা, যদিও হাজবেন্ডের কাছ থেকে পাইছে কিন্তু এখন ট্রাস্টির কাছে আছে, বিকজ এই ওয়াইফটাকে এই মানে এই মহিলাটাকে এই ট্রাস্টি তো দেখভাল করে।
No reversal, no discharge, no variation of such decree or order shall affect any rights or remedies which any person would otherwise have had in respect of any contracts or acts of the wife entered into or done between the dates of such decree or order of the reversal, discharge or variation thereof. বুঝছো, কোর্ট যেভাবে বলা আছে এর বাইরে কোনো ধরনের ভেরিয়েশন আনা যাবে না এই ডিসিশনে। সেটা কন্ট্রাক্টের মাধ্যমে হোক, সেটা সেটেলমেন্টের মাধ্যমে হোক, সেটা যেভাবেই হোক না কেন, তাদের মধ্যে একটা ডিসিশন হয়ে গেছে, এটার আর ভেরিয়েশন করা যাবে না। এটা হলো জাস্ট আগের কথাগুলোকে রিপিটেডলি আর একটু গুরুত্ব দিয়ে বলা। All persons who in reliance on any such decree or order make any payment to or permit any transfer or act to be made or done by the wife who has obtained the same shall, notwithstanding such decree or order, may then have been reversed or discharged or varied, or the variation of the wife from her husband may have ceased, or at some time since the making of the decree order then discontinued, be protected or indemnified as if at the time of such payment, transfer or other act, and such decree or order were valid and still subsisting without variation, and the separation had not been ceased or been discontinued. হচ্ছে ওই আগের কথাটাই, যে যেভাবে আছে ঠিক ওভাবেই থাকবে, আনলেস দ্য টাইম অফ দ্য পেমেন্ট, ট্রান্সফার or other act of such person had notice of reversal. যদি আদালতে ইন দ্য মিন টাইম আদালত কর্তৃক আবার ভিন্ন কোনো ডিসিশন না দিয়ে থাকে, এগুলো পরীক্ষায়ও আসবে না, এগুলো অতি ইম্পর্টেন্ট জিনিসও না, এটা জাস্ট আগের অর্ডার গুলোকে গুরুত্ব দিয়ে বলা। আফটার দিস অ্যাক্ট কাম ইনটু অপারেশন, এই আইনটা আসার পরে নো পারসন কম্পিটেন্ট টু প্রেজেন্ট এ পিটিশন আন্ডার সেকশন 2 and 10 shall maintain a suit for criminal conversation with his wife. বলছে ওয়াইফের সাথে কোনো ক্রিমিনাল কনভারসেশনের জন্য, যে হয়তো ওয়াইফের সাথে তার একটা হয়েছে, মনে করেন চুরি অথবা কাউকে মারার জন্য কোনো ধরনের কথা হয়েছে মোবাইলে অথবা ব্যক্তিগতভাবে। এখন এই আইন আসার পরে কেউ ওয়াইফের সাথে যদি এরকম কোনো কথা হয়, পরবর্তীতে ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওয়াইফ এখন ওই হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করছে যে ও আমাকে ক্রিমিনাল কাজে উৎসাহিত করছে, ইনস্টিগেট করছে, এরকম মামলা এই আইন আসার পরে এখন আর করা যাবে না। এটা আসলে এখন আমাদের এভিডেন্স অ্যাক্টে বলা আছে, এভিডেন্স অ্যাক্টে বলা আছে ওয়াইফ, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, এদেরকে বলা হয় কি যেন বলে, এগুলো তো আপনারা পড়েন না এখন, প্রিভিলেজ কমিউনিকেশন। এদের সাথে যদি আমি কোনো কথা বলি, এই কথা কোথাও বলা যাবে না। অথবা শিক্ষকের কাছে স্টুডেন্ট আইসা খুব গোপন একটা কথা বলে যে স্যার অমুক একটা ছেলে আইসা আমাকে খুব ডিস্টার্ব করে, এখন টিচার যায় ক্লাসে ওই ছেলেকে বলে দিচ্ছে বা ওইটা নিয়ে হাসাহাসি করছে, পরবর্তীতে দেখা গেছে ওই মেয়ের খুব অসুবিধা হচ্ছে, তার মানে এটা বলা যাবে, এটা প্রিভিলেজড কমিউনিকেশন। অথবা ডাক্তারের কাছে যায় আপনি এমন কিছু গোপন কথা বলছেন, এই গোপন কথা যে কথা দিয়ে অন্যের চরিত্র নিয়ে টানাটানি হয়ে যাবে, এই কথা বলা যাবে। অথবা পুলিশের কাছে ইনভেস্টিগেশন চলাকালীন অবস্থা আপনি বলছেন, কত মানুষ এরকম গ্রেপ্তার হওয়ার পরে ধরা পড়ে পুলিশের কাছে অনেক কথা বলে, পুলিশ নিশ্চয় পাবলিকলি এই কথাগুলো বলবে না, যদি বলে ইট উড বি ভায়োলেশন অফ ল, ইট উড বি ভায়োলেশন অফ প্রাইভেসি রাইটস। ওকে, আজকে এই পর্যন্তই থাক, কোনো কোশ্চেন থাকলে বলেন। আকিব বলেন।